নমস্কার, কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ডক্টর নবনীতা দেবসেনের লেখা ভ্রমণের গল্প করুণা তোমার কোন পথ দিয়ে। আজকে 10ম পর্ব তথা শেষ পর্ব। এখানে লেখিকার লেখা বেশ কয়েকটি পর্ব, ছোট ছোট পর্ব রয়েছে। শুরু করছি স্নাতকোত্তর পর্ব দিয়ে। ছবির মতো দৃশ্যটা এখনও দেখতে পাচ্ছি। মাঠের মধ্যে দিয়ে এঁকে মেঁকে চলেছে তীর্থযাত্রীর দল। সকলেরই কাঁধে অবশ্য মাল নেই, এটা শুধু আমাদেরই দলের বৈশিষ্ট্য। ভোরের চিহ্ন নেই, যদিও বিজলি আলোর আভায় আকাশ লালচে। আমার ভিজে কাপড়ের ভারী বান্ডিলটি কোন শুভার্থী কখন নিয়ে নিয়েছেন আমি মুক্ত। ভিখুর মাথায় মেসোমশাইয়ের কিট ব্যাগ এবং তার উপরে বিরাট ভিজে কাপড়ের গন্ধমাদন পর্বত। ভিখু তবু নাচতে নাচতে যাচ্ছে, হাসতে হাসতে যাচ্ছে। ভগবান ওকে চোখের সামনে রেখেছেন, এ আমাদের মহাভাগ্য। দিলীপের পিঠে রুকস্যাক আর আমার মাথায় সুটকেস। সে মেঠো গলায় মহানন্দে হাঁকছে, ওই চুন্নু ক মা, তো কাহা গেল বা, আরে ইধার তো আ যা। শুনে বৌদি বললেন, মরণ, কে নাকি ছুটে আসবে এবারে, তখন ঠেলা বুঝবে। মাঠেও খুব সন্তর্পণে হাঁটতে হচ্ছে। পদতলে পুণ্যস্নানের পবিত্রতা রক্ষা করা বেশ কঠিন, অনিবার প্রাতকৃত্যের উদারতায়। একসময় তাঁবুপাড়া এসে পড়ল বৃষ্টিতে, ততক্ষণে আমাদের সব কিছু ভিজে জবজবে। ঠিক 2 ঘন্টা লেগেছে স্নান সারতে। সকলের শরীর মনে তখন একটি ইচ্ছে, শুকনো তাঁবুতে ঢুকে একটু পিঠ পেতে শুয়ে পড়া, শুকনো উষ্ণ কম্বল মুড়ি দিয়ে, আর 1 কাপ কড়া করে আদা দিয়ে চা। কিন্তু তাঁবুর মেঝে জলে ভাসছে, পা ডুবে গেল, ভেতরে যেন বন্যা বয়ে গিয়েছে। ওরই মধ্যে যেখানটা একটু শুকনো, সেখানেই কম্বল জড়ানো মরার মতো মানুষ পড়ে আছে। এভাবে বহু মনুষ্যদেহ তাঁবুর যত্রতত্র অনাদরে শয়ান। আমাদের শোবার ঠাঁই নেই। এরা কারা? দলপতি দাদা এসে এক হাঁকেই তাঁবু খালি করে দিলেন। না, ওরা কেউ নয়, ওরা বিনা ভাড়ার জবরদখল পার্টি। বিনা প্রতিবাদে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বেরিয়ে গেল কম্বল জড়ানো কেউ নয়দের দল। এটা এত আশাতীত যে দেখে খুব কষ্ট হলো আমার। তারপরে মনে হলো, ভাবনা কি, ওরা এক্ষুনি আরেকটা খালি তাঁবুতে ঢুকে পড়তে পারবে। এখন অনেক তাঁবুই খালি, সবাই স্নানে। তাঁবু তো পুকুর, মাত্র কয়েকটা শুকনো ডাঙা আছে। আমরা যে কজন মিলে পারি এক একটা শুকনো মাদুরে ঘেঁষাঘেঁষি ঠেসাঠেসি করে বসলুম কম্বল মুড়ি দিয়ে। উহু, কি শীত! জীবনে কখনো এত তীব্র তুহিন শীতের অনুভূতি আমার হয়নি। তুহিন বরফের মধ্যে বহু গিয়েছি। নিশীথ রাতের সূর্যের দেশে গিয়ে মেরুজ্যোতি অরোরা বোরিয়ালিস দেখে এসেছি। -29 ফারেনহাইটে গিয়েছি উত্তর মার্কিনে। প্রচণ্ড শীতে অসার নাকের ভেতর সর্দিটা জমে যেন আইসিকেল হয়ে যাবার জো হয়েছে সেখানে। আর নাকটা যেন একটা আলগা ফল, মুখের ওপর আলতো ঝুলছে। টুপ করে খসে পড়ে গেলেও জানতে পারবো না। কিন্তু সেই শীতটা করছে কেবল নাকে। কেবল এটুকুই কিনা প্রকৃতির কাছে অনাবৃত, আর বাকি সমস্ত শরীর উষ্ণ। পায়ের আঙুলের ডগা থেকে কানের লুতি পর্যন্ত বর্মে বর্মে আচ্ছাদিত। শীত ঢুকতেই পায়নি কোনো ছিদ্রপথে। কিন্তু এই একটি রাত্রির চণ্ডাল শীত আমি ইহজীবনে ভুলব না। আমার চামড়ার ঠিক নিচেই যেন আরেকটা আমি তৈরি হয়েছিল। সেই অসহায় অবাধ্য জড়পিণ্ডটা কেবলই কুঁকড়ে শিউরে শিউরে উঠছিল, আর অন্য যে কোনো আরেকটা গরম জ্যান্ত কম্বলের মধ্যে ঢুকে পড়তে, উষ্ণ হতে চাইছিল। পোষা শরীরটা হঠাৎ বুনো শরীর হয়ে উঠে মন বুদ্ধিকে ঠেলে ফেলে আলাদা হয়ে যেতে চাইছিল। একটু গরম হওয়া চাই, গরম হতেই হবে। কিন্তু না, মন বুদ্ধিকে ঠেলে আগুনে ফেলা তো অত সোজা নয়। লজ্জাকেই ঠেলা যায়নি যখন। ভিজে কাপড়ের অভিসম্পাতে রিক্ত আকিঞ্চন হৃদয়ভূমি, আর সেই প্রবল আভ্যন্তরীণ সংগ্রামের কাঁপুনি ঝাঁকিয়ে দিচ্ছিল আমার বাইরেটাকেও। দাঁতে দাঁত টিপে চোয়ালটা শক্ত করে ইঁটে না রাখলে সত্যি সত্যি ঠকাঠক শব্দ হয়ে যাচ্ছে দাঁতে।
আপাদমস্তক কম্বল জড়িয়ে তার ভেতরে গরমাগরম নিঃশ্বাস ফেলে যে যার নিজস্ব শরীরে গরম হাওয়ায় ইনসুলেশন তৈরি করছি। চায়ের প্রশ্ন নেই, দোকানপাট বন্ধ। কিন্তু আমার শত্রু তো আমারই ভেতরে। সপসপে ভিজে বেশবাসের সেই দুর্দান্ত সর্বগ্রাসী কামড় বিবেক দংশনের চেয়েও কড়া। যতই কম্বল মুড়ি দিই, যেভাবেই গুটিসুটি হই না কেন, তার অন্তঃসলীলা আলিঙ্গনের হাত থেকে তো রক্ষে নেই। শীত যেন আমাকে লৌহ ভীমচূর্ণ করে ফেলেছে। প্রত্যেকটা স্নায়ুতে যন্ত্রণা, সর্বক্ষণ গভীর জলে তলিয়ে যাওয়ার মতো যাতনা কীর্ণ তীক্ষ্ণ অনুভূতি। এই সময় কম্বল নয়, আগুন চাই, আগুন। হয় জ্বলন্ত ধ্বনি, নয় জ্বলন্ত শরীর। এই শীতের অন্তর্টিপ্পুনি দমন করতে যে উত্তাপ দরকার, তুচ্ছ কম্বলের তা দেবার শক্তি নেই। বৃষ্টিতে চারিদিকে সব ধ্বনি নিভে গেছে, সব কাঠ ভিজে গেছে। এখন আর খুঁজে পাবো না সেই সব ধুনি জ্বালানো সাধুজিদের। যেমন এই হৃদয় খুঁড়লেও ফিরে পাবো না প্রথম যৌবনের উত্তাপ। এখন সিক্ত অরণির সময়। সন্ধ্যালগ্নে আগুন পোহানো স্মৃতিটা মনে আনার চেষ্টা করলুম, প্রণয়ের উষ্ণতা স্মরণে আনতে। হায় রে, শীতের চোটে স্মৃতিও নড়তে চায় না, পিছু না হটে বুদ্ধি চায় কেবলই সামনে দৌড়তে। কখন পালাবো? এই বৃষ্টি তো সহজে থামবে না। এই ভিজে কাপড়ে আর কতক্ষণ থাকবো? শরীরের ওপর বিশ্বাস হারানো পাপ, তবু এভাবে ভিজে কাপড় মুড়ে রাখলে শরীর আর কত সইবে? নিউমোনিয়া না হোক, ব্রঙ্কাইটিস কি বাগ মানবে? শরীর তো আর শুষ্নি কলমি নয়। এহেন অবস্থায় শুধু হরিহে তুমিই ভরসা। হরি ভরসা করবা মাত্র মনে পড়ল আরেক জোড়া তো মোজা আছে। নোংরা হয়ে যায় বলে 3 জোড়া এনেছি। লাফিয়ে উঠে টর্চ জেলে সুটকেস খুলে বের করলুম গরম মোজা। তাঁবুর বিজলি বাতি বৃষ্টিতে নিভে গেছে। সব তাঁবুই এখন অন্ধকার। কেবল মাঝে মাঝে দেশলাই জ্বলছে, জ্বলছে বিড়ি সিগারেটের লাল মুখ। আচ্ছা, এই খড়ের গাদার মধ্যে এদের সিগারেট ধরানোটা কি ভালো হচ্ছে? একবার ভয় হলো, তারপর ঝেড়ে ফেললুম দুর্ভাবনা। জলেরও তো অভাব নেই, খড় তো ভিজে, যা হয় হোকে। একটু একটু আগুন লেগে গেলেও মন্দ হয় না। কে জানে, এমতো অবস্থায় কাশীর মহিষী করুণার ব্যাপারটা হয়তো অন্যভাবেও দেখা চলতে পারে। সেও মাঘ মাস, এই একই অঞ্চল, নদীর ধার, হয়তো বৃষ্টিও। পায়ে শুকনো মোজাজোড়া পরে দেহে যেন নতুন করে প্রাণ এলো এবং বুকে বিবেক এলো। এলোপাতারি কাঁপুনি একটু কমল। মাতৃজঠরের মতো ওম হলো শরীরে। সেই সঙ্গে মনে পড়ল একবার বহু বছর আগে বাল্যকালে বাবা মার সঙ্গে অস্ট্রিয়া বেড়াতে গিয়ে সালজবুর্গ শহরে ঢুকে এমনিই ভিজেছিল। সে কি শীত, কি কাঁপুনি! সেদিন হোটেলেই এক ডাক্তার দম্পতি উপস্থিত ছিলেন। কর্তা বাঙালি। তিনি আমাদের নিজের বাক্স খুলে ব্রান্ডি বের করে চামচ করে খাইয়ে দিয়েছিলেন। তার সেই যত্ন, বাবা মা স্নেহের কোল, সব কিছু জড়িয়ে নিজের নিশ্চিন্ত বালিকা বয়সের জন্য হঠাৎ মন কেমন করে উঠল। সেটা ঝেড়ে ফেলতে একটু ব্রান্ডি থাকলে খুব ভালো হতো বলতেই অনেকগুলো সমর্থনসূচক শীতার্থ হাহুতাশ উঠল অন্ধকারে তাঁবুর ভিজে বাতাস দুলিয়ে। একটু বাদে ঘরে কড়া ব্রান্ডের গন্ধ পাওয়া গেল, কিন্তু তার উৎপত্তি স্থলটা বহু টর্চ জেলেও কিছুতেই উন্মোচন করা গেল না। মন্তব্য ছোড়া হলো নিরুপায় হয়ে, এটা সত্যি কিন্তু খুব স্বার্থপরের মতো কাজ হচ্ছে। সকলেই তো ভিজেছি, যেই হন মশাই, আপনার পণ্য কিন্তু উপে গেল। কিন্তু 50-51 চামচ ব্রান্ডি হয়তো সেই পাত্রে ছিল না, তাই তার মালিক ধরা দিলেন না। তাঁবুর অন্ধকার তাকে আড়াল করে রাখল, যদিও তার কর্মটি আড়াল করতে পারেনি। এমন সময় মেসোমশাই ফিরলেন জবজবে ভিজে। সঙ্গে সঙ্গেই তাকে একজোড়া গরম মোজা ধার দিল কেউ, কেউ দিল মাফলার, কেউ বাদুড়ে টুপি। সদ্য প্রত্যাগত বীর জওয়ানের মতো উৎসাহে তাকে স্বাগত অভ্যর্থনা জানানো হলো। মেসোমশাই হারিয়ে যাননি, তাকে ডিটুর করিয়ে আরও এক ভিন্ন অঞ্চলে ঠেলে দেওয়া হয়েছিল। নাক ঘুরিয়ে এসেছেন তিনি। মেসোমশাইকে একটু কাত হতে দেবার জায়গা করতে গিয়ে টের পাই তাঁবুর কিনারা দিয়ে হুহু করে জলস্রোত এসে আমার সর্বস্ব ভিজিয়ে দিয়েছে। ব্যাগ জলে ভেজা, সুটকেস বিঘতখানেক গভীর জলের মধ্যে দ্বীপের মতো ভাসছে। পট্টুর শাল ভিজে ন্যাতা, আঁচলটাও ভিজে গেছে অনেকখানি।
কি ভাগ্যি কম্বলটা ভেজেনি। দিল্লিতে মামার বাড়ির বিছানা থেকে আমি তো এই কম্বলটা স্রেফ তুলে নিয়ে চলে এসেছি। আমার প্রাণ সেই কম্বলই রক্ষা করেছিল সে যাত্রায়। অভুর কম্বলটি গায়ে দিয়ে জড়িয়েই পরদিন সকালে রওনা হলুম অঝোর বর্ষণের মধ্যে মালপত্র নিয়ে। শাল ততক্ষণে ভিজে কাপড়ে পুটলিতে চালান হয়েছে। ভিখুর হাতে দুটো 10 টাকার নোট সসংকোচে গুজে দিয়ে আমি বললুম, ভাই তুমি আমার সুটকেসটা না নাও, ভিজে কাপড়টা কিন্তু নিও। ভিখু একগাল হেসে বলল, তার জন্য টাকা কেন, অমনিতেই তো নিতাম দিদি। সেটা জানি বলেই তো এটা দেওয়া। ভিখু ওই দলের ভৃত্য, আসলে কিন্তু সেই মালিক। তারই আছে দিন দুনিয়ায় মনিব হওয়ার মতো দিল। তার মুখের হাসি, তার বুকের সুখ সকলেরই ঈর্ষার যোগ্য। বেরুবার সময় সেবাশ্রমের দান বাক্সে গুরদীপের দেওয়া 5টা টাকা রেখে এলুম। শুনলাম এরা গরিব তীর্থযাত্রীদের খিচুড়ি খাওয়াচ্ছেন। অতি তোমার পুজো দেওয়া হবে গুরদীপ, অতি ঢের পূর্ণ। এবারের পর্ব স্বর্গ থেকে ফের, উপাখ্যান অবরোহণ পর্ব। রওনা হয়ে পথে চলতে চলতে শুনতে পেলুম দাদুর মুখে সন্ন্যাসীদের স্নানযাত্রার বর্ণনা। ওদের স্নান সেরে ফেরার পথে সন্ন্যাসীরা শোভাযাত্রায় বেরিয়ে পড়েছিলেন ভোর 5টায়। আমরা তাঁবুর ভেতর থেকে কেউ আর নড়তে পারিনি শীতের দাপুটে। মরুভূমিতে বালির মধ্যে উটের মতো কম্বল আশ্রয়ে অসাড় হয়ে পড়েছিল মাদুরের ওপর ওই সময়টাতে। দাদু বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন আনন্দময়ী মাকে, দেখেছেন 4জন শঙ্করাচার্যকে, আরও কত বড় বড় সাধক সাধিকাদের। প্রথমেই ছিল নাগা সন্ন্যাসীদের লাইন। একজন নাগা সাধু মহারাজ ত্রিশূল দিয়ে জল স্পর্শ করার পরে ফর্মাল ওপেনিং হলো সাধু স্নানের। শুনেছিলাম ওই সময় সংসারী স্নাতকদের সঙ্গমের ধারে কাছে যেতে দেওয়া হবে না। সকাল 5টা থেকে 10টা পর্যন্ত সঙ্গম রিজার্ভ করা থাকবে শুধু সাধু সন্ন্যাসী এবং তাঁদের চেলাদের জন্য। শুধু গঙ্গা বা শুধু যমুনায় অবশ্য কেউ অসাধুরা নাইতে পারেন, কিন্তু খাস সঙ্গমে লেম্যানদের স্নান করা তখন নট অ্যালাউড। যাতে আগের মতো অসংযত ভিড়ের গোলমাল না হয়, তাই এই ব্যবস্থা। আমরা যখন তাঁবু ছেড়ে বেরোলুম তখন সকাল হয়ে গেছে, প্রায় 7টা বাজে। অথচ বৃষ্টির জন্য মনে হচ্ছে যেন ব্রাহ্ম মুহূর্ত। শীতে ক্লান্তিতে কিছুই ভাবতে পারছিলাম না প্রথমটায়। সামনে কানের কাছে এক টানা চিৎকার করে যাচ্ছে পুলিশের মাইক। অন্যান্য মাইক সব এখন বন্ধ। মাইকের ঘোষণার ভাষা সবই এক, সেই बिरजू की माँ गांव मोतियापुर जिला दरभंगा आपको रिश्तेदारों इधर खड़े हैं आप पुलिस चौकी पर आ जाइए। চলেছে। হঠাৎ একটা শব্দ ঝনঝনাত করে কানে বাজল। पाद्मो गाइन गांव बोरोधिगी चौक जिला 24 परगना आपको लिए हरिहर गाइन इधर खड़ा है आप पुलिस चौकी पर पद्मो गाइन आपको पति हरिहर गाइन। আমার বুকের মধ্যে ছলাৎ করে উঠল কান্না। পদ্ম গায়ন কি হিন্দি জানে? সে কি শুনতে পাবে তার নাম? সে কি বুঝতে পারবে পুলিশের নির্দেশ? বড় দিঘির শাখা সিঁদুর নথ নোলক পরা শ্যামলা বউটি কোথায় হারিয়ে গেল এই অমানসিক মানুষের ভিড়ে? ইতিমধ্যেই আবার বেজেছে টাগারবাল্লা দাসী গাঁও বিষ্টুপুর জেলা মিদনাপুর আপকো লিয়ে আপকা লড়কা। আমার কানের ভেতর এবার ঝনঝন করে কাঁচ ভাঙা শব্দ হয়েই চলল। বৃদ্ধা টগরবালা দাসীকে কি করে খুঁজে পাবে তার ছেলে? বাংলায় ডাকা যায় না? যার যার আত্মীয় হারিয়েছে সে কি গিয়ে ডাকতে পারে না? বাংলায় হরিহর গায়ন বলতে পারে না? অপদ্মবু, কাছাকাছি যে পুলিশটাকে দেখতে পাবে তার কাছে চলে যাও গো, ভয় পেও না, আমি এক্ষুনি আসছি, ভয় নেই, আমি এখানেই আছি। মাইকের টগরবালার ছেলে কি বলতে পারে না? টগরবালা দাসী, গ্রাম বিষ্টুপুর, জেলা মেদিনীপুর। মা গো, আমি তোমার খোকা বলরাম মণ্ডল বলছি, যে কোনো একজন পুলিশের কাছে চলে এসো মা, তোমাকে আমি এখনই খুঁজে আনছি, একটুও ভয় নেই মা, তোমার খোকা আসছে। একঘেয়ে সুরে ওই যে শব্দব্রহ্মের মতো ঝনঝনি হিন্দি ঘোষণা বেজে চলেছে। কজনের তা বোধগম্য হচ্ছে কে জানে। ওগো পদ্ম গায়েন, হ্যাঁ গা টগরবালা, কি ভয়ানক ভয়ই না পেয়েছো তোমরা এই বিভাসী মানুষের মাঝ সমুদ্রে? কোথায় ডুবে গেছো তোমরা? ডাক তোমাদের কাছে পৌঁছাচ্ছে তো? কান্নায় বন্ধ হয়ে যায়নি তো কর্ণরন্ধ্র? শুনতে পেয়েছো তো তোমাদের আপনজনদের আকুলতা?
ওহ, কি ভিড়! শহর থেকে জনস্রোত আসছে প্রবল বন্যার মতো সারা পথ জুড়ে। আর ডান দিকে একটা ক্ষীণ ধারা, আমরা যারা মেলা প্রাঙ্গণ ছেড়ে যাচ্ছি। আজ ফিরে যাবার লোক খুব কম, সকলেই আসছেন। আজই তো সেই বহু প্রতীক্ষিত 19শে জানুয়ারি, মৌনী অমাবস্যা স্নান। আজ ছাপানো সরকারি বইতেও 1 ক্রোড় স্নানার্থীর আগমন সম্ভাবিত। কার্যত হয়তো আসবে আরও বেশি। তার পরের দিন বারাণসীতে বিশ্বনাথের গলির সামনে একটা চায়ের দোকানে বসে চা জিলিপি খেতে খেতে কাশির একটা হিন্দি খবরের কাগজে রিপোর্ট পড়ছিল। ওই দিন 1,40,00,000 মানুষ এসেছিলেন প্রয়াগে। বারাণসীতেই রোজ ঢুকছেন 40 লক্ষ, বেরোচ্ছেন 40 লক্ষ। সে ভিড়ও আমি অবশ্য দেখে এসেছি। সে ভিড়ও ঠিক কল্পনীয় নয়, কাশীর কুম্ভ। তবে বারাণসীতে দড়ি দিয়ে ঢোকা বেরোনোর রাস্তা ভাগ করা ছিল পথে। এখানে সব পথে সেটা ছিল না, না থাকায় যথেষ্টই অসুবিধা হয়েছে। হাঁটতে হাঁটতে বাঁধ বলে একটা উঁচু জায়গায় উঠে এলুম। উপরে উঠে একবার পিছনের দিকে ফিরে দাঁড়িয়েই আবার ছ্যাঁত করে উঠল বুক। কালকের গধূলি বেলায় যে দৃশ্য দেখেছিলাম, আজ এই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে, এই সকালবেলায় বাদল আঁধারে, তার আরেকটি চেহারা। অবন ঠাকুরদের জাপানি আর্ট শেখার পরে আঁকা ওয়াশের ছবিগুলোর মতো। বৃষ্টির সাদাটে ওয়াশের চাঁদুয়া ঝুলে আছে আকাশ থেকে। তার নিচে যতদূর চোখ যায় তাঁবুর পরে তাঁবু। আজ জল আর চর আলাদা করা যাচ্ছে না, সব রেখাই অস্পষ্ট। সবটাই একটা আবছা কুয়াশার অলিক চাদর জড়ানো রহস্য লোক। সাদাটে তাঁবুগুলোকে মরুভূমির মধ্যে বসিয়ে নিয়ে দেখতেও অসুবিধা নেই, কিংবা বিশাল সমুদ্রে অজস্র পালতোলা জাহাজ বলে ভাবতেও অসুবিধা নেই, কিংবা বিপুল একদঙ্গল ব্যাঙের ছাতার সমাবেশও মনে করা যেতে পারত। কিন্তু সেটা মনে করা যাচ্ছে না, তার কারণ যতদূর চোখ যাচ্ছে কেবল মানুষ। সরীসৃপ শব্দটা মনে পড়ে যায় এই দীর্ঘ সর্পিল সচল মিছিলটার দিকে তাকিয়ে। ফুটকি ফুটকি রঙিন মানুষ, লাখো লাখো ফুটকি মানুষ, পয়েন্টিলিস্ট শিল্পীদের ফুটকি দিয়ে আঁকা ছবির মতো। কুম্ভনগরের এই এতগুলো মানুষ যারা ছিলেন ওখানে, যারা আছেন, যারা যাচ্ছেন, সকলের সঙ্গেই আমিও আছি, এই কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিল। বিগত 1000 বছর ধরে যারা এসেছেন, আগামী 1000 বছরে যারা আসবেন, সেই অনন্ত মালায় আমিও রইলুম একটা পুঁতি হয়ে গাঁথা। ওগো পদ্মগায়েন, ওগো টগরবালা, বীরজুকি মা আর চূন্যবাই, শোনো, তোমাদের সকলের সঙ্গেই আজ আমিও রইলুম, আমিও আছি। জীবনে এমন ভাগ্য আমার আর কখনো হয়নি। কম্বলটা ভালো করে আমার সর্বাঙ্গে জড়ানো। ভিড় করে কুম্ভনগরের দলে দলে ওই যাঁরা আসছেন, তাদের প্রায় সকলেরই বেশভূষা তাই। দেহাতি যাত্রী মানুষের সকলের গায়ে মোটা রুক্ষ কম্বল জড়ানো, কারো মাথায় টিনের ট্রাঙ্ক, কারো বগলে পোঁটলা, ট্যাঁকে শিশু। কোন আকুল বিশ্বাস তোমাদের ছুটিয়ে নিয়ে চলেছে? পুনর্জন্ম নিরোধ, রিবার্থ কন্ট্রোল। তোমরা প্রত্যেকেই কি ছুটে এসেছো শুধু এই জন্য, যাতে এই শীততাপ ও তাড়িত শোকে উদ্বেগে আন্দোলিত অস্থির নশ্বরতায় তোমাদের শেষবারের দুঃখ সুখ হয়? আর চাও না ফিরে আসতে ধানসিঁড়ি নদীটির তীরে অথবা চৈত্র মাসের শালবনে? ভাগ্যিস আমার কোট আনা হয়নি, তাই তো কম্বলটা জড়িয়ে তোমাদের সঙ্গে নকল করেও মিশে যেতে পারলুম। মরা মরা করতে করতে একদিন রাম নাম কি বলে ফেলবো না? এমন সময় একটা তীক্ষ্ণ হাহাকারে কান বিদীর্ণ হয়ে গেল। ওপাশে তাকিয়ে দেখি দুটি শীর্ণ কুঞ্চিত হাত সামনের দিকে আশ্রয়ের জন্য বাড়ানো। গা থেকে কম্বল খসে খসে পড়ে পায়ে জড়িয়ে যাচ্ছে। বলি রেখাঙ্কিত মুখ বৃষ্টি ও অশ্রুতে ভিজে এবং কান্না এবং ভয়ে বিকৃত। একটি উত্তর ভারতীয় বৃদ্ধা অঝরে আর্তনাদ করতে করতে, হোঁচট খেতে খেতে পড়িমড়ি করে অন্ধের মতো ছুটে যাচ্ছেন উল্টো মুখে। তার ঠেলে বেরুনো দুই বিগত জ্যোতি চোখে, দন্তহীন মুখবেদনে আমি আতঙ্ক আর অসহায়তার যে প্রবল মূর্তি দেখেছি, তা আমাকে চিরকাল তাড়া করে ফিরবে। যন্ত্রচালিতের মতো থেমে দাঁড়ালুম, কিন্তু বুঝতে পারলুম না তার জন্য আমি কি করতে পারি। তিনি মুহূর্তেই গভীর ভিড়ের মধ্যে ডুবে গেলেন।
সমুদ্রের ঢেউ যেমন একটি ছোট জেলে নৌকোকে টুপ করে গিলে ফেলে একটুও চিহ্ন না রেখে তৎক্ষণাৎ আবার নিজের তরঙ্গ ছন্দে ফিরে যায়, ঠিক তেমনি করে নতুন নতুন মানুষের ঢেউয়ে চাপ বাঁধা ভিড়ের মধ্যে কৃষকায়া বৃদ্ধার চিৎকার, তার প্রসারিত হাত দুটি কোথায় মিলিয়ে গেল। কেবল ওই ভয়ার্ত মুখবেদন মিউনিখের সেই ভয়াল ছবি দ্য ক্রাইয়ের স্মৃতির সাথে মিশে গিয়ে আমার মনের পর্দায় একটা জ্যান্ত ছবি হয়ে গেঁথে রইল। আমি মনে মনে আবার শুনে নিলুম একটা নতুন ঘোষণা, বোধন সিং কি মা, গাঁও রাজদুয়ারা, জিলা গাড়ওয়াল। মনটা ভীষণ ভারাক্রান্ত। এমনি সময় হঠাৎ সামনে বাঁদিকে একটা বড় চওড়া রাস্তার ধারে মোড়ে একটা সাইনবোর্ড চোখে পড়ল। তাতে স্পষ্ট নীলে সাদায় ইংরেজি হরফে লেখা প্রেস। লেখাটা দেখি চলন্ত পা দুটোই আপনা আপনি বেগ কষে যায়। হায়, এতদিন যে বসেছিলেন পথ চেয়ে, আর সেই মোড়ে একজন পুলিশ আপন নাসিকার গহ্বরের গভীরে নিবিড় তর্জনী সমাহারে নির্ঘাত আত্মার অনুসন্ধানে ধ্যানস্থ। তার নিমগ্নতা দেখে বোঝা যায় দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। তবু তাকে ডিস্টার্ব করে তার ধ্যান ভেঙে দিয়ে প্রশ্ন করি, ট্যুরিস্ট ব্যুরোটাও কি এদিকে? তিনি একগাল হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে, ওই যে দেখছেন তাঁবুগুলো, ওই হচ্ছে প্রেসের পাড়া। ওটা ছাড়িয়ে গেলেই ট্যুরিস্ট অফিস। গভর্নর বাংলো কে বগল মে, সিধা চালা যাইয়ে, 5 মিনিট। মনের মধ্যে তখন প্রবল দোলাচল। 5 মিনিটের মধ্যেই আরাম আশ্রয়, চাই কি বন্ধু বান্ধব। একদণ্ড স্থির হয়ে ভাবি, থেকেই যাব নাকি আরেকটা দিন। কুম্ভনগরের সরকারি আরামের দিকটা তো দেখা হলো না, শুধু কৃচ্ছ সাধনের সাত্ত্বিক দিকটাই, শুধু পুণ্য সঞ্চয়ের দিকটাই দেখলাম। আরেকটাও আছে বিলাসের আর বিরামের দিক, রাজসিক আর তামসিক দিক। সাহেব ভ্রমণকারী, প্রেস রিপোর্টার আর রাজনীতির ভিআইপিদের জন্য শুনেছি সুইস কটেজ বলে এক প্রকার রাজকীয় নীড় বাঁধা হয়েছে। তাতে আলাদা বসার ঘরের টিভি, সোফা, কোচ, হিটার, দুটো করে শোবার ঘর, তাতে খাট, পালঙ্ক, ফোমের গদি, প্লাস বিলিতি বাথরুম। ক্যাম্পিংয়ে বহু গেছি বটে, কিন্তু এসব স্বর্গীয় তাঁবু তো জীবনে দেখিনি। মরচক্ষু সার্থক করে আসবো নাকি? তাছাড়া এত তাড়াহুড়ো করে যাচ্ছি বা আমি কোথায়, কি উদ্দেশ্যে? সদ্য পরিচিত দলের সঙ্গে আপাতত বেনারস। একটা গাড়িতে ওরা মাত্র 4 জন যাত্রী এসেছেন। আমাকে তারা সঙ্গে নিয়ে যেতে রাজি। এছাড়া আশ্বাস দিয়েছেন যে একদল কলকাতা পর্যন্তই দলের অঞ্চল ছায়ে আগলে রাখবেন। আমাকে বেনারস থেকে ট্রেন বা প্লেন রিজার্ভেশনের ঝামেলা পোয়াতে হবে না। কুম্ভ থেকে সোজা গাড়ি চেপে বাড়ি। এই লোকটি এতই ভয়ানক হয়েছে যে মেসোমশাই আর অমলবাবুর গাড়ির দলে আমি নির্দ্বিধায় ভিড়েছি। তাছাড়া বেনারসে আশা করছি বৃষ্টি পড়বে না। এই ভিজে কাপড়ে আর পণ্য করা নয়। মহাশয়রাও মাঝে মাঝে অসৈরণ সইতে নাড়েন। অবশ্য ট্যুরিস্ট বাংলোয় গেলেও এসব সমস্যা মিটে যাওয়া উচিত। ডিকে বর্মন, করমপাল সিং দুজনে আছেন। ওদিকে প্রেস ব্যুরোর চতুর্বেদী। ব্যবস্থা একটা হয়ে যাবেই। যাব না থামব? ইতিমধ্যে হাঁটতে হাঁটতে পাশে এসে পড়েছেন মেসোমশাই। বললেন, কি গো, দাঁড়িয়ে পড়লে কেন? দাঁড়ালেই বেশি ভিজে যাবে, হাঁটতে থাকো হাঁটতে থাকো। সিদ্ধান্ত নেওয়ার গুরু দায়িত্বটি মনে মনে মেসোমশাইয়ের ওপর চাপিয়ে শীতার্ত শরীরের তাড়নায়, সহজলভ্য শুকনো কাপড়ের লোভে আমি এবার কুম্ভনগরের মাটি ছেড়ে এলাহাবাদের শহরের রাস্তায় উঠে এলুম। এবার যাত্রা বারাণসী ধাম, যেটা নাকি এই মর্তলোকে ত্রিসীমানার বাইরে বাবা বিশ্বনাথের ত্রিশূলের ওপর বিধৃত, যেখানে পাপ পুণ্য বলে ঐহিক কিছু নেই, শুধু শিব, শুধু শান্তি, শুধু পরমার্থ। এবারে শয়ন পর্ব। উপাখ্যান শিবের ত্রিশূল। শিবের ত্রিশূলের পুরো গল্প আরেকদিন হবে। কাশীর সেবাশ্রম সংঘে একটা দোতলার ঘর পাওয়া গেল। সেখানে জোড়া তক্তপোষে শুলুম আমরা মোট 6 জন। অমলবাবু, তার 2 দিলীপ, সমীর, সে আমার পুত্র হয়েছে, মেসোমশাই, আর তার পাশটিতে আমি। যার কাছে যা চাদর টাদর ছিল বিছিয়ে চমৎকার ঢালা ফরাস হলো, ঠিক বিয়েবাড়ির মতো। কম্বল প্রত্যেকেরই আছে, এমনকি আমারও। আর যার যা গরম জামা ছিল
সেগুলো গুটিয়ে পুঁটলি পাকিয়ে মাথার বালিশ হলো। আমার সুটকেস থেকে শুকনো পোশাকপত্র বেরুলো। আহ, এখানে সভ্য জগতের সব সুবিধাই আছে। আছে শুকনো খাট, শুকনো মেঝে, আর পুণ্য বাড়িতে সবসময় ভিজে পোশাক খুলে শুকনো পোশাক পরবার মতো বাঞ্ছিত আড়াল। আর আছে পরিচ্ছন্ন ঝকঝকে বাথরুম। জয় বাবা বিশ্বনাথ! এখানে এসে কয়েক ঘন্টা আগেকার কুম্ভনগরের অভিজ্ঞতাকে স্বপ্নই মনে হতো, যদি না থাকতো ভারত সেবাশ্রমের বারান্দাতেও কুম্ভযাত্রীর ক্লান্ত ভিড়। তারা মাটিতে শুয়ে পড়েছেন। তাদের দেখেই বুঝতে পারছি স্বপ্ন নয়, কুম্ভনগর সত্য। আমি মেসোমশাই আর সমীর বিছানা টিছানা করে সবার ভিজে কাপড়গুলো টানা বারান্দায় মেলে দিলুম। অমলবাবুরাও তিনজনে বেরুলেন খাবার কিনতে। আমার ফ্লাস্কে কুম্ভের জল না থাকায় ভালোই হলো। কেবলই গরম চা ভরে আনা হতে লাগলো বাইরে থেকে। বোতলটায় 6 কাপ পানি 4 ঘন্টা ঠান্ডা বা গরম থাকে। অবশ্য কুম্ভের জল আমি এনেছি সঙ্গে ভরচার্জের টিন থেকে চেয়ে, নইলে বাড়ি ফিরে মুখ দেখাবো কি করে? বাতের ক্যাপসুলগুলো ঢেলে ফেলে দিয়ে তার শিশিটাতে ভরে নিয়েছি সেই পুণ্য বাড়ি। 144 বছরের মধ্যে আর ত্রিভুবনে ও জল মিলবে না তো? বাজার থেকে খাবার নিয়ে যারা ফিরলেন তারা খবরও নিয়ে ফিরলেন। সন্দেশ শব্দটি প্রকৃত অর্থেই সেদিন ব্যবহৃত হলো, প্যাঁড়ার প্রসঙ্গে অবশ্য। জোর খবর, তবে নিশ্চিত কিনা জানা যাচ্ছে না। ওরা শুনে এসেছেন লোকসভা ভেঙে দিয়েছেন ইন্দিরা, ভারতবর্ষে নির্বাচন ঘোষণা করা হয়েছে। দিনটা 19শে জানুয়ারি, তখন সন্ধেবেলা। মৌনী অমাবস্যার পুণ্যলগ্নে 144 বছর পরের বিশেষ যোগটিতে যে ভারতবর্ষের ভাগ্যবিধাতাও অন্তরিক্ষে একটা বিশিষ্ট সিদ্ধান্ত নিয়েছিলেন, তার পুণ্য মর্মোদ্ধার করতে 20শে মার্চ হয়ে গেল। সেই সন্ধ্যায় খবরটাকে সত্যি বলে মনে করিনি আমরা। হাতে নাতে এতখানি পুণ্যলাভ তো চট করে বিশ্বাস করা শক্ত। খবরটা শুনে উচ্ছ্বসিত না হয়ে আপাতত ওটাকে গুজবে কান দেবেন না পলিসিতে শিকেই তুলে রেখে অনেক রাত পর্যন্ত কুম্ভ স্নানের গল্প করতে করতে একসময় ঘর সত্যি নির্বাক হয়ে গেল। নিশ্চিন্ত ঘুমিয়ে পড়লুম আমরা। একটা টানা বিছানায় 6 পরিবারের 6 জন মানুষ। গঙ্গা, যমুনা, সরস্বতী দ্বিগুণ ধারা মিলিত হলো সেই পুণ্যতীর্থের প্রীতিময় নির্ভরতায়। এবারের পর্ব পুনর্মূষিক পর্ব। বাড়িতে ঢুকতেই মেয়েরা এসে জড়িয়ে ধরল। মা, তুমি কুম্ভমেলায় গিয়েছিলে বুঝি? কি মজা! পোস্টকার্ড পেয়েছি তোমার। দিম্মা এদিকে কি ভীষণ ভাবনা করছেন, তুমি নাকি রেলের অ্যাক্সিডেন্টেই পড়েছিলে। দিম্মা কেবলই তাই ভাবছেন। ইতিমধ্যে একটা ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে গেছে ওই 18ই জানুয়ারি তারিখেই। কুম্ভের যাত্রীদের নিয়ে মোগলসরাই থেকে ট্রেনটি এলাহাবাদের পথে যাচ্ছিল। বহু যাত্রীর প্রাণহানি হয়েছে। মা কাগজে খবরটা পড়েছেন এবং ওই দিনেই আমার পোস্টকার্ডে জেনেছেন যে ওই তারিখেই আমি কাশিতে পৌঁছে এলাহাবাদ রওনা হচ্ছি। কিছু ভেবো না মা, যেমন করে হোক আমি ঠিক এলাহাবাদে পৌঁছে যাব। পড়ে মার মাথায় হয়েছে বজ্রপাত। অস্থির হয়ে উঠে নানাভাবে মা চেষ্টা করেছেন তার লোপাট হয়ে যাওয়া মহার্ঘ কন্যারত্নের সন্ধান করতে, সফল হননি। এমতাবস্থায় হাসি হাসি মুখে আহ্লাদ গদগদ চিত্তে অক্ষত শরীরে আমাকে ফিরতে দেখে মা তো খেপে রাঙা টুকটুকে। হ্যাঁ রে, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? ওপেনিং সেন্টেন্স শুনেই বুঝেছি কিসে পা দিলুম। আমাদের রাঁধুনি প্রফুল্ল যখনই দেশে যায়, যেদিন তার ফেরবার কথা তার বহুদিন পরে ফেরে, তখন মা যে স্পিচটা দেন এটা তারই আরম্ভ। বাকিটা আমার মুখস্থ, তাই আত্মরক্ষার প্রণালীটাও আমার মুখস্থ। ঠিক প্রফুল্লর মতো দুঃখী দুঃখী মুখ করে সিঁড়ির থামটাতে হেলান দিয়ে দাঁড়িয়ে আঙুলে নখ খুঁড়তে থাকি নির্বাক। যেটা ঠিক বারণ করা হয়েছে সেইটাই করা চাই। নিজের তো হয়েছে 2টি সন্তান, এবার বুঝবে মজা। ওরা এবার বড় হয়ে উঠুক না। ছি 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 ছি। না, এটা অন্য স্পিচ। এটা আমার না খেয়ে কলেজে চলে যাওয়া স্পিচটাই মনে হচ্ছে। হুম, তাও না। শেষ পর্যন্ত মা একটা আনকোড়া নবীন স্পিচ দেন, কুম্ভ স্পেশাল। আমার মাথাটা নাকি একেবারেই খারাপ। কিছু যে অমঙ্গল হয়নি সেটাই অঘটন। ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটাটাই নাকি স্বাভাবিক ছিল।
এই দুশ্চরিত্র ভূভারতে সেইটাই সহজ স্বাভাবিক উচিত ব্যাপার হতো। এই যে আমি টোটো করে একা একা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে এলুম কেবল মানুষের কাছে আদর আহ্লাদ যত্ন আত্মীয় স্নেহ ভালোবাসা পেয়ে, সেইটা তো একেবারেই অমানসিক অঘটন মাত্র, কোটিকে গুটিক হয়। আমি মাকে সান্ত্বনা দিতে তখন বলি, মা তুমি প্রস্তুত থেকো, কুম্ভে গিয়ে আমার কিন্তু দুজন বাবা আর একটি মেসোমশাই হয়েছেন। অগুন্তি দাদা এবং ভাইদের কাহিনীটা বাদ দিয়েই বলি, এবং চমৎকার একটা ছেলেও হয়েছে আমার। মা থমকে যান। কি বললি, দুজন কি? কার আবার ছেলে হলো? ছেলে হয়েছে আমার, আর দুজন বাবা হয়েছেন সেও আমার। তারা কিন্তু আসতেও পারেনি বাড়িতে কখনো মা, তুমি সাবধানে থেকো, একজন আবার মিলিটারি। দোচ্ছায় যে অসভ্য মেয়ে হয়েছে, মুখে ইয়ার্কি ছাড়া কথা নেই, কার সঙ্গে কি বলছিস সে জ্ঞানটা কবে হবে? ঠিকই বলছি, দুজন বাবা হয়েছেন, এটা প্রথমে মাকেই তো বলার কথা। আরে খুকু, তোর মুখে কিছুই আটকায় না? মেলা বাজে বকিস নি, বলি বয়সটা হবে কবে? যাবার সময় পথে একজন বাবা, নাম শার্দুল সিং, জয়পুরে থাকেন। ফেরার পথে ট্রেনে আরেকজন বাবা, নাম পুরুষোত্তম লাল পোদ্দার, আমার স্ট্রিটে মারোয়ারি হাসপাতালে সেক্রেটারি। বলেছেন সব সময় যে কোনো রুগী তার কাছে পাঠাতে পারে। আছে কোনো রুগী তোমার হাতে? দাও, পাঠিয়ে দিচ্ছি আমার বাবার হাসপাতালে। যাচ্ছে তাই কথা সব। আর ছেলে না কি হয়েছে যে কার যেন? কার আবার? বলছি তো আমার। কাশিতে আমার একটা ছেলে হয়েছে, পুত্র সন্তান, ব্রাহ্মণ সন্তান অবশ্য, তবে পুত্ররত্ন, দেবকুলাধপী। এই মহাশিক্ষা মহাভারতের রানীরা সবাই দেখিয়ে গেছেন। আমার ছেলে বাঁকুড়ায় কলেজে পড়ে, খুব চমৎকার ছেলে মা, দুবেলা জব করে, আর্নি করে, অথচ বাচ্চা ছেলে। তার মধ্যে যে কি গভীর সরল বিশ্বাস! আমি পুণ্যাত্মা বলতে যা বুঝি সে ঠিক তাই। তোমার নাতির দুঃখ ঘুচল। এবারে মা আমি আর সমীর মিলে ঠিক করেছি একটা হাসপাতাল খুলবো গরিবদের জন্য, গঙ্গার ধারে জমি কিনে। প্রাকৃতিক চিকিৎসায় খোলা হওয়ায় সেরে উঠবে সব ধরনের রোগীরা, বেশি বেশি ওষুধে নয়, কেবল সেবায় আর ভক্তিতে। আরেকদিন বলবো তোমায় আমাদের সেসব ভবিষ্যৎ প্ল্যান। হ্যাঁ বেশ, এটা ভালো কথা, ধর্মভীরু ছেলে পাওয়া ভালো। তোদের হাসপাতাল খোলার আইডিয়াটাও খুব ভালো। যাক, আর কিছু? আরো অনেক কিছু, অনেক কিছু। সবার চেয়ে বড় কথা মা, মায়ের খাটে চিৎপটাং হয়ে পড়ে মার তাকিয়াটা দখল করে নিয়ে ঘোষণা করি, আমি প্রেমে পড়েছি। অ্যাঁ? মার বাকরোধ হয়েছে। ওই নিমতলে কি কেওড়াতলে আমি কখনো মরবো না। বাঁচার জন্য কলকাতা, কিন্তু মরতে হলে কাশিতে। কাশীর গঙ্গার প্রেমে পড়েছি মা। আমি সারাটা জীবন ওখানে বসে চেয়ে থাকতে পারি গঙ্গার দিকে। মাগো কি জিনিসই দেখলুম। তাই বল, কাশীর গঙ্গা এই প্রথম দেখলি কি না? ওই 2 দিন কি 4 দিন, তারপরেই আশা মিটে যাবে। কাশী তো কেবল গঙ্গাই নয় রে। মা বললেন দীর্ঘশ্বাস ফেলে। না মা, কখনো মিটবে না। উফ, কি নদী! ওপারটাতে কিছু নেই, কেবল অন্তহীন আকাশ, ঠিক যেন মর্তের শেষ সীমা। বৈতরণী বলতে যে ছবিটা ভেসে উঠত মনে, সেইটাই দেখে এলুম মা। হরিদ্বারের সেই নীল গঙ্গার চেয়েও বেশি ভালো, কি বিস্তার! মা চলো না মা, আমরা কাশিতে চলে যাই, গঙ্গার ধারে থাকবো। এবারে মা হেসে ফেলেন, দূর পাগল, কাশিতে তুই থাকতে পারবি না। তার চেয়ে ওই গঙ্গাটাকে বুকের মধ্যে পুড়ে ফেল, যেখানে যাবি সঙ্গে যাবে। একবার কাছে এসেছে যখন আর ছেড়ে দিস নে, স্রোতটা বইতে দে। কাশীর গঙ্গা উত্তর বাহিনী জানিস তো, তোর যেমনি উল্টো স্বভাব তারও ঠিক তেমনি, দুজনে তাই মিলেছে ভালো। গঙ্গাটাকে বুকের মধ্যে দিয়ে বইয়ে দে, আর প্রয়াগ সঙ্গমটাকে বুকের মধ্যিখানে ধরে রেখে দে। অমৃত কুম্ভ একবার হাতে এলে আমরা নিজেরা ছুঁড়ে না ফেললে কেউ কেড়ে নিতে পারে না, তুই এটা মনে রাখবি। কুম্ভে গেলেই তো আর অমৃত কুম্ভের খোঁজ সকলের মেলে না রে। ভগবানের অসীম দয়া, তোর কপালে যখন মিলেই গেছে, ওটা যেন ভেঙে ফেলিস নে। ইতি মহাকুম্ভযোগ কথা অমৃত সমান, দীনা নবনীতা কহে, শুনে পুণ্যবান।
ডক্টর নবনীতা দেবসেনের লেখা করুণা তোমার কোন পথ দিয়ে ভ্রমণ কাহিনীটি এখানেই শেষ হলো। বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম। আজকের প্রশ্ন, নবনীতা দেবসেন যখন কুম্ভমেলায় গিয়েছিলেন সেই সময় ভারতের রাজনীতিতে কি বিশাল বড় ঘটনা ঘটেছিল? নবম পর্বের সঠিক উত্তরদাতা হলেন শোভন সেনগুপ্ত। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে আমার ধন্যবাদ জানাই।